যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মেঘ আমরা কখনো স্পর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি মমতার আমাদের সীমা নেই। 3 মাস পর হঠাৎ এক রাতে রূপাদের বাসায় টেলিফোন করে বললাম, রূপা তুমি কেমন আছো? ভালো। চিনতে পারছো? চিনতে পারবো না কেন? তুমি কোথায় ডুব মেরেছিলে? মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি? ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি? হ্যাঁ, মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছা করলো। তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি? আমি জানি। সত্যি জানো? হ্যাঁ জানি। কি করে জানো? ভালোবাসা টের পাওয়া যায়। কেন জানি তোমার কথা সবসময় মনে হয়। এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা। তুমি কি আসবে আমাদের বাসায়? আসবো। কখন আসবে? এক্ষুনি আসছি। এত রাতে এলে বাবা হইচই শুরু করবেন। তুমি কি কাল সকালে আসতে পারো না? না রূপা, আমাকে এক্ষুনি আসতে হবে। আচ্ছা বেশ, আসো। তোমার কি কোনো নীল রঙের শাড়ি আছে? কেন বলো তো? যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো, আমি এলেই গেট খুলে দেবে। আচ্ছা। আমি গেলাম না। আবারও মাসখানিকের জন্য ডুব দিলাম, কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই। শোনো হিমু, তোমার কাছে আমি একটা প্রপোজাল দিচ্ছি। দিন। তুমি এই মেস ছেড়ে দিয়ে অন্য কোনো মেসে যাও, যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে। 500 বদলে আমি তোমাকে 1000 করে টাকা দেবো। শুধু তাই না, আই উইল রিমেইন এভার গ্রেটফুল। আচ্ছা, তুমি বিয়ে টিয়ে করে সংসারী হবার কথা ভাবো না? প্রায় ভাবি। তাহলে বিয়ে করে ফেলো, বিয়ের যাবতীয় খরচ আমি দেব। প্রস্তাব খুব লোভনীয় মনে হচ্ছে ফুপা। তোমার যে একজন পরিচিত মেয়ে আছে রূপা, ও কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? বুঝতে পারছি না। তাহলে জিজ্ঞেস করো, এখনই করো। এত তাড়া কিসের ফুপা? তারা আছে, এখনই রূপাকে ফোন করো। হ্যালো। হ্যালো রূপা। বলো, শুনছি। তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে, কি মনে করে? জরুরি কাজে টেলিফোন করলাম। আমার সঙ্গে তো কোনো জরুরি কাজ থাকার কথা না। রেগে রেগে কথা বলছো কেন রূপা? তুমি তোমার আস্তানা আবার বদলেছো। পুরনো ঠিকানায় খোঁজ নিতে গিয়ে আমি হতভম্ব। তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানা বদলের ব্যাপারটা জানানো? অবশ্যই উচিত ছিল। থাক এসব, এখন তোমার জরুরি কথা বলো। রূপা, তুমি কি বিয়ের কথা ভাবছো? কি বললে? তুমি বিয়েটির কথা ভাবছো নাকি? কি বলতে চাও পরিষ্কার করে বলো। জানতে চাচ্ছিলাম, আমি যদি তোমাকে বিয়ের কথা বলি তুমি কি রাজি হবে? অল্প কথায় উত্তর দাও, কুইজ ধরনের প্রশ্নে হ্যাঁ অথবা না। তোমার এই জাতীয় রসিকতা আমার ভালো লাগে না। তুমি যে জীবনযাপন করো তাতে এ ধরনের রসিকতার হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে, আমার জীবনে নেই। তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন নিয়ে করতে পারো, আমি পারি না। তুমি আসল প্রশ্নের উত্তর দাওনি। সত্যি যদি উত্তর চাও তাহলে বলছি, তুমি চাইলে আমি রাজি হব। আমি জানি তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারপরেও রাজি হব। আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জানা। আচ্ছা রূপা, রাখি। আমি রূপাকে কখনো চিঠি লিখিনি। একবার হঠাৎ একটি চিঠি লিখতে ইচ্ছা করলো। লিখতে বসে দেখি কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেকবার করে একটি লাইন লিখলাম, রূপা তুমি কেমন আছো? তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে, তার মধ্যেও পাগলামি। কেন এমন করো? তুমি কি ভাবো এসব পাগলামি দেখে আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোর করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। ওই দিন দেখলাম দুপুরের কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছো, বিড়বিড় করে আবার কি সব যেন বলছো। দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। আমার সমস্যার কথা কি রূপাকে আমি বলতে পারি? আমি কি বলতে পারি আমার বাবার স্বপ্ন সফল করার জন্য আমি সারাদিন পথে পথে ঘুরি, মহাপুরুষ হবার সাধনা করি। যখন খুব ক্লান্তি অনুভব করি তখন একটি নদীর স্বপ্ন দেখি।
এইসব কথা রূপাকে বলার কোনো অর্থ হয় না। বরং কোনো কোনো দিন তরঙ্গিনী স্টোর থেকে তাকে টেলিফোন করে বলি, রূপা, তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচের দিকে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটুখানি দাঁড়াও, আমি তোমাদের বাসার সামনের রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না, তবু যত্ন করে শাড়ি পরে, চুল বাঁধে, চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে ছাদের কার্নিশ ধরে দাঁড়ায়। সে অপেক্ষা করে। আমি কখনো যাই না। আমাকে তো আর 10টা সাধারণ ছেলের মতো হলে চলবে না, আমাকে হতে হবে অসাধারণ। আমি সারাদিন হাঁটি, আমার পথ শেষ হয় না। গন্তব্যহীন যে যাত্রা, তার কোনো শেষ থাকার তো কথাও নয়। আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে রেখে গেছেন, তার মধ্যে একটা শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা। তিনি লিখেছেন, পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলে অভিহিত করিয়াছেন। আমি আমার ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া। স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়া বই কিছুই নয়, ভ্রাতা ও ভগ্নীর স্নেহ সম্পর্ক তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নীর ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অনাগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস, সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে। মানুষের অসাধ্য কিছুই নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভেতরে সে ক্ষমতা আছে। হিমুদা, তোমাকে সানগ্লাসে অদ্ভুত লাগছে। আরো অদ্ভুত লাগার জন্য কি করা যায় বলতো? মাঙ্কি ক্যাপ পরবে? গরমের মধ্যে মাঙ্কি ক্যাপ অদ্ভুত লাগবে। দে একটা মাঙ্কি ক্যাপ। মাঙ্কি ক্যাপ তো খুঁজে পাওয়া গেল না, তবে একটা উলের টুপি আর তার সঙ্গে একটা মানানসই কটকটের লাল মাফলার পাওয়া গেল। হাফ প্যান্ট পরবে? তুমি হাফ প্যান্ট পরে হাঁটছো, ভাবতেই তো কেমন যেন লাগছে। বের কর হাফ প্যান্ট। আজ অদ্ভুত দিবস। ঢাকা শহরের লোকজনের বিস্মিত হবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। বিচিত্র সাজে রাস্তায় নেমেছি, কেউ ফিরেও তাকাচ্ছে না। আমাদের এই শহর চরিত্রের দিক দিয়ে পৃথিবীর বড় শহরের মতো হয়ে যাচ্ছে। কেউ কাউকে দেখবে না, ব্যস্ত ভঙ্গিতে হাঁটবে, সবার মধ্যে ট্রেন ধরার তাড়া। আমি আজ সারা রাত জেগে থাকব, হাঁটবো পথে পথে। কদিন ধরেই রাত 10টার দিকে লোডশেডিং হচ্ছে। কয়েক ঘন্টার জন্য এত বড় শহর ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে। আজও লোডশেডিং, কিন্তু আকাশ ভেঙে নেমেছে জ্যোৎস্না। সমস্ত শহর যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার বাবা মহাপুরুষ গড়ার কারিগর। তার উপদেশমালায় অনেক কথাবার্তা লিখে গেছেন। সেখানে ঘুম বিষয়ে তিনি বলেছেন, ঘুমাইয়া রাত নষ্ট করিও না, দিনে নিদ্রা যাইবে, রাত কাটাইবে অনিদ্রায়। কারণ রাত্রি আত্ম অনুসন্ধানের জন্য উত্তম। জগতের সকল পশু নিশি যাপন করে। পশু মাত্রই নিশাচর, মানুষ এক অর্থে পশু। নিশি যাপন তার অবশ্য কর্তব্যের একটি। তোর ঘুম হলে চলবে না। মহাপুরুষদের সবকিছু জয় করতে হয়। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম। ঘুম হচ্ছে দ্বিতীয় মৃত্যু। সাধারণ মানুষ ঘুমায়, অসাধারণরা জেগে থাকে। জ্যোৎস্না দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। আপনি নাকি একজন মহাপুরুষ? আপনি যে কোনো অসাধ্য সাধন করতে পারেন, এটা কি সত্যি? না, এটা সত্যি না ফুলফুলিয়া। আপনি কি মানুষের ভবিষ্যৎ বলতে পারেন? তাও পারি না। আপনি কি পারেন? আমি সুখে এবং দুঃখে মানুষের পাশে থাকতে পারি। সে তো সবাই পারে। আপনার বিশেষত্ব কি? আমার বিশেষত্ব হচ্ছে আমি সবসময় একটা হলুদ পাঞ্জাবি পরি। সবাই হলুদ পাঞ্জাবি পরে না। সব সময় হলুদ পাঞ্জাবি কেন পরেন? হলুদ পাঞ্জাবি পরার প্রধান কারণ হচ্ছে
হলুদ রঙের কাপড় সহজে ময়লা হয় না, একবার ধুয়ে অনেক দিন পরা যায়। এটাকে বললেন প্রধান কারণ, অপ্রধান কারণ কি? অপ্রধান কারণ আমার বাবা। তিনি মহাপুরুষ বানাবার একটা স্কুল খুলেছিলেন। আমি ছিলাম স্কুলের একমাত্র ছাত্র। হলুদ পাঞ্জাবি হলো স্কুল ড্রেস। বাবার ধারণা হয়েছিল গেরুয়া বৈরাগ্যের রং। গেরুয়া রঙের কাপড় পরলে মনে বৈরাগ্য আসে। মহাপুরুষদের বৈরাগ্য থাকতে হয়। কিসলু, একজন সাধুর গল্প শোনো। সাধুর নাম ঋষি কাশ্যপ। তার কাছে ভয়ঙ্কর এক খুনি এসেছে। সে সাধুর কাছে দীক্ষা নিতে চায়, কিন্তু লোকটি ভয়ঙ্কর হওয়ায় সাধু তাকে যে কোনো একটি ভালো কাজ করার শর্ত জুড়ে দিল। যত তুচ্ছ ভালো কাজই হোক, সাধু তাকে দীক্ষা দেবে। সেই ভয়ঙ্কর মানুষ ভালো কাজের সন্ধানে বের হলো। একটা কুকুরের সঙ্গে তার দেখা। কুকুরটা ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে, কারণ তার একটা ঠ্যাং নেই, পিঠে ঘা। ভয়ঙ্কর মানুষটার মনে হলো কুকুরটা কষ্ট পাচ্ছে, তার কষ্ট লাঘব হওয়া দরকার। সে থান ইট দিয়ে কুকুরের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে। তারপর সাধুর কাছে উপস্থিত হয়ে ভালো কাজের বিস্তারিত বলল। সাধুজিও ভয়ঙ্কর মানুষটিকে বললেন, ঠিক আছে, স্নান করে আসো, তোমাকে দীক্ষা দেব। হিমু ভাই, জটিল গল্প শুনলাম। এই গল্পটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। বাবা প্রায়ই আমাকে জটিল জটিল গল্প বলতেন। ভালো কাজ বা সৎকর্ম নিয়ে বাবার একটা থিওরি আছে। থিওরিটা সত্য, শুনবে? অবশ্যই শুনবো। বাবা বলতেন, যে কোনো মানুষ যদি প্রতিদিন একটি করে ভালো কাজ 7 দিন করে, সে মহাপুরুষের পর্যায়ে উঠে যাবে। এরপর সে যাই বলবে তাই সত্য হবে। বলেন কি? চেষ্টা করে দেখবে। প্রতিদিন একটা করে ভালো কাজ করাও কিন্তু বেশ কঠিন। অবশ্যই চেষ্টা করে দেখবো। এখনই একটা ভালো কাজ করব। ওই দেখেন হিমু ভাই, একটা বুড়া মানুষ রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, গাড়ির কারণে পার হতে পারছে না। তাকে যদি রাস্তা পার করায় দিই, কাজটা কি ভালো হবে? অবশ্যই হবে। কিসলু লাফ দিয়ে উঠে দাঁড়ালো, ছুটে গেল রাস্তায়, দুহাত তুলে গাড়ি থামালো, বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করলো। বাবা আমাকে ভালো কাজ বিষয়ে লিখিত উপদেশ দিয়ে গেছেন। তিনি লিখেছেন, বাবা হিমালয়, ভালো কর্ম বা সৎকর্ম করার তোমার প্রয়োজন নাই। সৎকর্ম নেশার মতো। একটি সৎকর্ম করলে আরেকটি করতে ইচ্ছা করবে। সৎকর্মের নেশা তৈরি হবে। যে কোনো নেশাই মানুষের জন্য ক্ষতিকর। নেশা হলো নেশা। ভালো নেশা মন্দ নেশা বলে কিছুই নাই। তুমি সেই সৎকর্ম করবে যা অন্যরা করতে পারছে না, অন্যদের করার ক্ষমতা নাই। সৎকর্ম যেমন নেশা তৈরি করে, অসৎকর্মও করে। নেশাগ্রস্ত হয়ে দুষ্ট লোক একের পর এক অসৎকর্ম করতে থাকে। এখন কি বুঝতে পারছো? সৎকর্ম অসৎকর্ম একই মুদ্রার দুই পিঠ। জগলু ভাইয়ের টেলিফোনের বাকির দোকানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টেলিফোন শেষ হবার পর চা পাওয়া যায়। 1 কাপ না, যত কাপ ইচ্ছা। দুপুরে গেলে জগলু ভাই জোর করে ভাত খাইয়ে দেন। রাতে বিপদে পড়লে ঘুমোর ব্যবস্থাও আছে। জগলু ভাইয়ের দোকান থেকে ফাতেমা খালাকে টেলিফোন করলাম। কে কথা বলছেন? বুলবুল নাকি? ভালো। কে? হিমু সাহেব? জি। দয়া করে আমাকে কখনো বুলবুল ডাকবেন না। বুলবুল আমার ডাকনাম। আমার ভালো নাম রকিবুল। আমি ডাকনামে পরিচিত হতে চাই না। মহাকবি শেক্সপিয়ার নাম প্রসঙ্গে একটা কথা বলেছিলেন, গোলাপকে তুমি যে নামেই ডাকো সে গন্ধ ছড়াবে। দয়া করে আমার সঙ্গে শেক্সপিয়ার কপচাবেন না। আমাকে কখনো বুলবুল ডাকবেন না। আমার যদি কোনোদিন খালার মতো কোটি কোটি টাকা হয়, তাহলে কি আপনাকে বুলবুল ডাকতে পারবো? আপনি কি ম্যাডামের সঙ্গে কথা বলবেন? জি,
ধরুন দিচ্ছি, ম্যাডামের শরীরটা বেশি ভালো না, ডাক্তার তাকে মোটামুটি রেস্টে থাকতে বলেছেন, কাজেই টেলিফোনে আপনি বেশিক্ষণ কথা বলবেন না। জি আচ্ছা ব্রাদার, শুনুন, আজ কত তারিখ বলতে পারবেন? তারিখ দিয়ে আপনি কি করবেন? তারিখ তো আপনার কোনো কাজে আসার কথা না। আমার জন্য না, একজন ভিখারি আমার কাছে তারিখ জানতে চাচ্ছিল। ভিখারির নাম মিসকান্দর মিয়া। আপনি ধরে থাকুন, আমি ম্যাডামকে দিচ্ছি। ম্যাডাম, হিমু সাহেবের ফোন। কে? হিমু? আমি মারা যাচ্ছি রে। কি হয়েছে? ঘুম হচ্ছে না, সারা রাত জেগে থাকি। সূর্য ওঠার পর ঘুম আসে, তখন দরজা জানালা বন্ধ করে ঘুমাই, তাও খুব অল্পক্ষণ, ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টাই যথেষ্ট। নেপোলিয়ান 3 ঘন্টার বেশি ঘুমাতেন না। গাধার মতো কথা বলিস না, আমি নেপোলিয়ান। তোর কথাবার্তার ধরন আর পাল্টালো না। অবশ্যই নেপোলিয়ান। মেয়ে মানুষ হয়ে এত বড় ব্যবসা দেখছো, তুমি কম কি? নেপোলিয়ানকে এই ব্যবসা দেখতে দেয়া হলে 1 সপ্তাহের মধ্যে লাল বাতি জ্বালিয়ে সব ছেড়ে ছুড়ে আসামের দিকে চলে যেত। হিমু ভাই, ঘটনাটা কি? বলেন লম্বু খোকন, কোন ঘটনা জানতে চাচ্ছেন? আপনার বিষয়ে জানতে চাই, আপনি কে? বিরাট ফিলোসফির প্রশ্ন করে ফেলেছেন। আমি কে? হাজার হাজার বছর ধরে মানুষ চেষ্টা করছে আমি কে প্রশ্নের উত্তর বের করতে পারেনি। একজনকে উত্তর বের করে ফেললেই সবার বেলা সেটা খাটবে। আপনিও উত্তর চেষ্টা করতে পারেন। বকুল গাছের চারপাশে চক্কর দিবেন এবং বলবেন আমি কে, আমি কে। একদিনও হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। রবার্ট ব্রুস টাইপ চেষ্টা। রবার্ট ব্রুসকে জানেন? জি না। নিজেকে জানলেই ওনাকে জানবেন। হঠাৎ মিতুর সঙ্গে কথা বলতে ইচ্ছা করল, তাকে কিছুক্ষণ বিরক্ত করা। এই মেয়েটা এখন আমার টেলিফোন পেলেই রেগে যাচ্ছে। সাধারণ রাগ না, ভয়াবহ টাইপ রাগ। মানুষের স্বভাব হলো কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছে করে। হ্যালো হ্যালো মিতু, আপনি আবার টেলিফোন করেছেন? আবার? আপনাকে আমি কি বলেছি কখনো টেলিফোন করবেন না, নেভার এভার। খুব জরুরি কাজে টেলিফোন করেছি। খুব জরুরি বললেও কম বলা হবে, জরুরির উপর জরুরি, মহা জরুরি। আমার সঙ্গে আপনার কি জরুরি কাজ? একটা তথ্য যদি দিতে পারো। কি তথ্য? ভূতের বাচ্চা কোথায় পাওয়া যায় বলতে পারবে? কিসের বাচ্চা? ভূতের ছেলে বাচ্চা। একান্ত যদি না পাওয়া যায় মেয়ে বাচ্চা হলেও চলবে। আপনি কি আমার সঙ্গে রসিকতা করার জন্য টেলিফোনটা করলেন? রসিকতা না, আসলে আমার একটা ভূতের ছেলে বাচ্চা দরকার। একটা বাবুকে কথা দিয়েছি, সে পালবে। হিমু সাহেব শুনুন, আপনার হাত থেকে উদ্ধারের জন্য আমি একটা ব্যবস্থা নিচ্ছি। আমি আমার টেলিফোন সেট আর ব্যবহার করব না। আপনি চেষ্টা করেও আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তাছাড়া এই মঙ্গলবার আমি আমার বাবাকে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি, এমনিতেও যোগাযোগ হবে না। তোমরা চলে যাবে তার আগে তোমাদের সঙ্গে দেখা হবে না? দেখা হবার কোনো প্রয়োজন আছে কি? না, প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু করি। কি করি? এই ধরো, আমার টেলিফোন পাওয়া মাত্রই তুমি কিন্তু নিজের টেলিফোন অফ করে দিতে পারতে, তা করনি। প্রয়োজন ছাড়াই অনেকক্ষণ কথা বলেছো, এখনো বলছো। আচ্ছা, তুমি কি বাসায় আছো? কেন? তাহলে এখনই চলে আসি। মঙ্গলবারের পর তোমাদের সঙ্গে আর দেখা হবে না, শেষ দেখাটা হোক। ঠিক আছে, আসুন। 1 ঘন্টার মধ্যে আসবেন, আমি 1 ঘন্টা পর বাবাকে নিয়ে বের হব। আমি একটা ক্যাব নিয়ে চলে আসি। ক্যাব নিয়ে আসবেন না হেলিকপ্টারে আসবেন সেটা আপনার ব্যাপার। আমার একার ব্যাপার না, তোমারও ব্যাপার। আমার ব্যাপার? কিভাবে? ক্যাবেই আসি বা হেলিকপ্টারই আসি, ভাড়া তো তোমাকেই দিতে হবে। আমার হাত খালি। আবার রসিকতা? আবার? হিমু। জি জগলু ভাই। তোমার সম্পর্কে আমি একটু খোঁজখবর নিয়েছি। তোমার মেসের দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, বেশিরভাগ মানুষের ধারণা তুমি সাধু সন্ন্যাসী টাইপ কেউ। তুমি নাকি ভবিষ্যৎ বলতে পারো। আমার ভবিষ্যৎ কি বলো দেখি। আপনি পুলিশের হাতে ধরা পড়বেন, তারপর ফাঁসিতে ঝুলবেন। আমি যে ফাঁসিতে ঝুলবো এটা বলার জন্য সাধু সন্ন্যাসী পীর ফকির হওয়া লাগে না। যে কেউ বুদ্ধিমান মানুষ বলতে পারে যে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। কবে ধরা পড়বেন সেটা কিন্তু যে কোনো মানুষ বলতে পারবে না। তুমি বলতে পারবে? অবশ্যই। কবে? সেপ্টেম্বরের 11 তারিখ। সেপ্টেম্বরের 11 তারিখ? জি, আপনার ছেলের জন্মদিন। ছেলের জন্মদিন করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খাবো?
জি। এত সহজ হিসাব? জি, সহজ হিসাব। হিমু, আমাকে তোমার কি মনে হয়, বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। কিরকম বুদ্ধিমান? আপনার বুদ্ধি বেশ ভালো। একজন বুদ্ধিমান মানুষ যে জানে তার ছেলেকে সবসময় পুলিশ নজরে রাখছে, সে কি তার ছেলেকে দেখতে যাবে? বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষরাই করে। বুদ্ধি ও চেতনা সম্পর্কে বাবা বলতেন, তোমাকে বাস করিতে হইবে অনেকের মধ্যে, লক্ষ্য রাখিও সেই অনেকের কেউই যেন তোমাকে কখনো চালাক বা বুদ্ধিমান মনে না করে। মহাপুরুষরা চালাক হন না, বুদ্ধিমান হন না, আবার তারা বোকাও হন না। পৃথিবীর এই অনিত্য জগতে বুদ্ধির স্থান নাই। বুদ্ধি দ্বারা এই জগৎ বুঝবার চেষ্টা করিবে না, চেতনা দ্বারা বুঝবার চেষ্টা করিবে। বুদ্ধি চেতনাকে নষ্ট করে। শোনেন ফুপা, এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনোটাই স্থির না, সবকিছু প্রচন্ড গতিময়। ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াস ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঘুরছে, ছায়াপথ ছুটে ছুটে যাচ্ছে, শুধু মানুষ হাঁটা বন্ধ করে দিয়েছে। একসময় কিন্তু মানুষ ঘুরে বেড়াতো, যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। পাখিদের দেখুন, তারা মহাসমুদ্র উড়ে পার হয়, শীতের দেশ থেকে আসে গরমের দেশে, আবার উড়ে যায় শীতের দেশে, সারাক্ষণই উঠছে। সমুদ্রের মাছের ঝাঁকও তাই করে, মানুষের তাই করা উচিত। তাই করলে আজকের সভ্যতা, আজকের জ্ঞান বিজ্ঞানের কি হতো? এসবের প্রয়োজন নেই ফুপা। প্রয়োজন নেই না, ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি। তুমি একটা পাগল হিমু, পাগল, বদ্ধ উন্মাদ। আমরা সবাই পাগল ফুপা, পৃথিবীটাই একটা ম্যাড হাউস। আমার মাথার ভেতর জটিল গবেষণামূলক আলোচনা আসি আসি করছে। তাকে প্রশ্রয় না দিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমানো দরকার। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কথাটা কে বলেছেন? বিখ্যাত কেউ নিশ্চয়ই বলেছেন। সাধারণ মানুষ যত ভালো কথাই বলুক, কেউ তা বিবেচনার ভেতরেও আনবে না। কথাটা বলতে হবে খুবই গুরুত্বপূর্ণ একজনকে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মতো আমি ঘুমালাম। ঘুম ভাঙার পরেও বিছানায় উঠে বসলাম না, ছোটবেলার মতো চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে রইলাম। আমার বাবা মহাপুরুষ গড়ার কারিগর। তার উপদেশমালায় অনেক কথাবার্তা লিখে গেছেন। সেখানে উচ্চাসা বিষয়ে তিনি বলেছেন, শোন হিমু, কোন রকম উচ্চাসা রাখবি না। টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এসব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাসা। আমার উচ্চাসা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি, শেষের দিকে উচ্চাসা ত্যাগ করতে পেরেছিলাম, তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা। সব সময় আনন্দে থাকার চেষ্টা করবি। এক ধরনের গাঢ় বিষাদ বোধ করছি। এই ধরনের বিষাদ হঠাৎ হঠাৎ আমাকে আক্রমণ করে এবং প্রায় সময় তা দীর্ঘস্থায়ী হয়। মহাপুরুষদের কি এমন হয়? তারাও কি মাঝে মাঝে বিষাদগ্রস্ত হন? হয়তো হন, হয়তো হন না। কোনো একজন মহাপুরুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, আমাদের কথাবার্তা তখন কেমন হতো? মনে মনে আমি কথোপকথনের মহড়া দিলাম। বৎস, তুমি কি জানতে চাও? অনেক কিছু জানতে চাই। আপনি কি সব প্রশ্নের উত্তর জানেন? আমি কোনো প্রশ্নেরই উত্তর জানি না। তাহলে শুরুতে কেন বললেন, বৎস তুমি কি জানতে চাও? আমি প্রশ্নের উত্তর জানি না, কিন্তু প্রশ্ন শুনতে ভালোবাসি। তুমি প্রশ্ন করো। বিষাদ কি? আমি জানি না। আপনি কি কখনো বিষাদগ্রস্ত হন? বিষাদ কি তাই আমি জানি না, কাজেই বিষাদগ্রস্ত হই কি হই না তা কি করে বলি? তুমি আরো প্রশ্ন করো। তোমার প্রশ্ন শুনে বড়ই আনন্দ বোধ হচ্ছে। আনন্দ কি? বৎস, আনন্দ কি তা আমি জানি না,
আপনি জানেন এমন কিছু কি আছে? না, আমি কিছুই জানি না। বৎস, তুমি প্রশ্ন করো। আমার প্রশ্ন করার কিছুই নেই, আপনি বিদেয় হন। চলে যেতে বলছো? অবশ্যই। বেটা তুই ভাগ। তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? হ্যাঁ। তাতে লাভ হবে না বৎস। তুমি বোধহয় জানো না আমাদের মান অপমান বোধ নেই। হাসপাতালে অনেক কিছুই শিখলাম। হাসপাতালের ব্যাপারটা সম্ভবত আমার বাবার চোখ এড়িয়ে গিয়েছিল, নয়তো তিনি অবশ্যই তার পুত্রকে কিছুদিন হাসপাতালে রেখে দিতেন এবং তার বিখ্যাত উপদেশমালার সঙ্গে আরও একটি উপদেশ যুক্ত হতো। হয়তো তিনি বলতেন, প্রতি 2 বছর অন্তর হাসপাতালে 7 দিন থাকিবার ব্যবস্থা করিবে। মানুষের জরা ব্যাধি ও শোক তাহাদের পার্শ্বে থাকিয়া অনুধাবন করিবার চেষ্টা করিবে। ব্যাধি কি, জীব জগৎকে ব্যাধি কেন বারবার আক্রমণ করে তাহা বুঝিবার চেষ্টা করিবে। তবে মনে রাখিও, ব্যাধিকে ঘৃণা করিও না। ব্যাধি জীবনেরই অংশ। জীবন আছে বলিয়াই ব্যাধি আছে। কেমন আছেন হিমু সাহেব? জি ম্যাডাম, ভালো আছি। আপনার বুকে কনজেশন এখনো আছে। অ্যান্টিবায়োটিক যা দেয়া হয়েছে কন্টিনিউ করবেন, সেরে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে রিলিজ করে দেয়া হয়েছে, চলে যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। প্রতিটি বাক্যে একবার করে ম্যাডাম বলছেন কেন? ম্যাডাম শব্দটা আমার পছন্দ না, আর বলবেন না। জি আচ্ছা, বলবো না। আপনার হাতে কি সময় আছে? সময় থাকলে আমার চেম্বারে আসুন, আপনার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। জি আচ্ছা। আমি তরুণী ডাক্তারের পেছনে পেছনে যাচ্ছি। তার নাম ফারজানা। সুন্দর মানুষকেও সবসময় সুন্দর লাগে না, কখনো খুব সুন্দর লাগে, কখনো মোটামুটি লাগে। এই তরুণীকে আমি যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি। অ্যাপ্রন ফেলে দিয়ে ফারজানা যদি ঝলমলে একটা শাড়ি পরত তাহলে কি হতো? ঠোঁটে গাঢ় লিপস্টিক, কপালের টিপ, হালকা একটা নীল শাড়ি, কানে ঝুলবে নীল পাথরের ছোট্ট দুল। এই মেয়ে কি বিয়ে বাড়িতে সেজেগুজে যায় না? তখন চারিদিকে অবস্থাটা কি হয়? বিয়ের কোণে নিশ্চয়ই মন খারাপ করে ভাবে, এই মেয়েটা কেন এসেছে? আজকের দিনে আমাকে সবচেয়ে সুন্দর দেখানোর কথা, এই মেয়েটা সেই জায়গা নিয়ে নিয়েছে। এটা সে পারে না। হিমু সাহেব। জি। বসুন। আমার সামনে পিরিচে ঢাকা একটি চায়ের কাপ, ফারজানার সামনেও তাই। চা তৈরি করে সে আমাকে নিয়ে এসেছে। আমি তার ভেতরে সামান্য হলেও কৌতূহল জাগিয়ে তুলতে পেরেছি। হিমু সাহেব। জি। আপনি কি সিগারেট খাবেন? কেউ দিলে খাই। নিন, সিগারেট খান। ডাক্তাররা প্রথম রোগীকে যে উপদেশ দেয় তা হচ্ছে সিগারেট ছাড়ুন। সেখানে আমি আপনাকে সিগারেট দিচ্ছি। কারণ কি বলুন তো? বুঝতে পারছি না। কারণ আমি নিজে একটা সিগারেট খাবো। ছেলেদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সিগারেট ধরেছিলাম। ছেলেরা সিগারেট খাবে, আমরা মেয়েরা কেন খাবো না? এখন এমন অভ্যাস হয়ে গেছে, এর থেকে বেরোতে পারছি না। চেষ্টা অবশ্য করছি না। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফারজানা সিগারেট ধরালো। আশ্চর্য, সিগারেটটাও তার ঠোঁটে মানিয়ে গেল। পাতলা ঠোঁটের কাছে জ্বলন্ত আগুন। বাহ, কি সুন্দর! সুন্দরী তরুণীদের ঘিরে যা থাকে সবই কি সুন্দর হয়ে যায়? পল্টু স্যার বলেছেন, অন্যের কিডনি শরীর নিয়ে বাঁচার তিনি কোনোই কারণ দেখছেন না। তার মতে ঘুম যেমন ভয়াবহ কিছু না, মৃত্যুও না, বরং ঘুমের চেয়ে ভালো। ঘুম একসময় ভাঙে, বাস্তবের পৃথিবীতে ফিরে আসতে হয়। গরম, ঘাম, পেটে ব্যথা, ক্ষুধা, বাথরুম নামক অসুবিধায় বাস করতে হয়। মৃত্যুতে এই সমস্যা নেই। তার একটাই সমস্যা, মৃত্যুর পর বইগুলো সঙ্গে থাকবে না। চিঠি পড়ার মুহূর্ত আসছে না। প্রিয় চিঠি পড়ার জন্যে প্রয়োজন প্রিয় মুহূর্তের। আমার প্রিয় মুহূর্ত হল মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে দুবার ডেকে ওঠে।
ঘরে চিঠি পড়ার মতো আলো নেই। আধো আলো আধো আধারে আমি চিঠি পড়ছি। ভেবেছিলাম তোমার জন্মদিনে উঠফুট কিছু করে তোমাকে চমকে দিব। কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হয়েছিল। গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই, মাঝখান থেকে টাকা নষ্ট হবে। তারপর ভাবলাম সবকটি দৈনিক পত্রিকায় এক পাতার বিজ্ঞাপন দেই। বিজ্ঞাপনে লেখা থাকবে শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা। শুনে তার চোয়াল ঝুলে পড়ল। ম্যানেজার চাচা চলে গেলেন। যাবার সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলেন, যেন আমার নিজের মাথায় সুস্থতা নিয়ে তার সন্দেহ উপস্থিত হয়েছে। হিমু, আমি আসলে খানিকটা অসুস্থ বোধ করছি। নানান ধরনের ছোটখাটো পাগলামি করছি। ইচ্ছে করে যে করছি তা না। সেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম। আমার ছোট মামা স্টেজ থেকে মেম বউ নিয়ে দেশে এসেছেন। সেই মেম সাহেবের সম্মানে পার্টি। সবাই সেজেগুজে তৈরি হয়ে আছে। আমি নিজেও খুব সেজেছি, গয়না টয়না পরে একটা কাণ্ড করেছি। গাড়িতে ওঠার সময় কি যে হলো, আমি বললাম আমার যেতে ইচ্ছে করছে না। হিমু, আমার কি হচ্ছে বলো তো? আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কিনা কে জানে। তোমার সঙ্গে অনেকদিন দেখা হয় না। দেখা হলে বলতাম আমার হাতটা একটু দেখে দাও তো। কোথায় জন্মদিনের শুভেচ্ছা জানাবো তা না, আজে বাজে সব কথা বলে সময় নষ্ট করছি। জন্মদিনের শুভেচ্ছা নাও। আমি কথার কথা হিসাবে শুভেচ্ছা বলছি না, আমি মনে প্রাণে কামনা করছি তোমার দিন সুন্দর হোক। রাতে দরজা জানালা বন্ধ করে আমি অনেকক্ষণ তোমার জন্য প্রার্থনা করেছি, যেন তুমি সুখে থাকো। মধ্যবিত্তের সহজ সুখ নয়, অসাধারণ সুখ। খুব অল্প মানুষই যে সুখের সন্ধান পায়। তোমার সঙ্গে অনেকদিন আমার দেখা হয় না। এবার দেখা হলে কি করব জানো? এবার দেখা হলে তোমাকে যশোর নিয়ে আসব। এখানে আমাদের খামার বাড়ি আছে, বাংলো প্যাটার্নের বাড়ি। চারদিক গাছগাছড়ায় ঢাকা, বাড়ির সামনে পুকুর। তোমাকে ওই খামার বাড়িতে নিয়ে যেতে চাই একটা জিনিস দেখানোর জন্যে। সেটা হচ্ছে পুকুরের পানি কত পরিষ্কার হতে পারে সেটা সচক্ষে দেখা। শীত, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময় এই পুকুরে পানি কাচের মতো ঝকঝক করছে। আমি এই পুকুরের নাম দিয়েছি অশ্রুদিঘি। বলো তো কেন? আমার জীবনে অসংখ্য বাসনার একটি হচ্ছে কোনো এক ভরা পূর্ণিমায় তোমার সঙ্গে অশ্রুদিঘিতে সাঁতার কাটবো। অথচ মজার ব্যাপার হচ্ছে আমি সাঁতার জানি না। আচ্ছা হিমু, আমার এই চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? আমি কখনো কারো কাছে কিচ্ছু চাইনি। ঠিক করেছি এই জীবনে কিচ্ছু চাইব না। আলাদিনের চেরাগের দৈত্য যদি হঠাৎ উপস্থিত হয়ে আমাকে বলে, রূপা চটচট করে বলো তোমার 3টা ইচ্ছে আমি পূর্ণ করব, তাহলে মাথা চুলকে আমি বলবো, স্যার থ্যাংক ইউ, আপনার কাছে আমার কিচ্ছু চাইবার নেই। আমার যা চাইবার তা চাইতে হবে হিমুর কাছে। ওকে একটু আমার কাছে এনে দিয়ে আপনি বিদায় হন। আপনার গা থেকে বিশ্রী গন্ধ আসছে। দরজায় মিহি করে টোকা পড়ছে। জীবনবাবু কয়েকবার কেশে ফিসফিস করে ডাকলেন। আমি চিঠি পড়া বন্ধ রেখে বললাম, কি হলো জীবনবাবু? গুলশান থানার ওসি সাহেবের সামনে বসে আছি। এই ওসি সাহেব নতুন এসেছেন, তাকে আমি আগে দেখিনি। ভদ্রলোককে মোটেই পুলিশ অফিসারের মতো লাগছে না। রোগা এবং অতিরিক্ত ফর্সা একজন মানুষ। গায়ে পুলিশের পোশাক নেই, গোলাপি রঙের হাফ শার্ট পরেছেন। প্যান্ট কি পরেছেন দেখতে পাচ্ছি না। গোলাপি রঙের শার্টের কারণে তার চেহারায় বালক বালক ভাব এসেছে। গোলাপি নাকি মেয়েদের রং, কথা সত্য হতে পারে। ওসি সাহেবের সামনে একটা হাফ প্লেটে পান সাজানো। তিনি পান মুখে দিলেন। আয়েশ করে কিছুক্ষণ পান চিবানোর পর ঘন ঘন হেঁচকি তুলতে লাগলেন। আমার দিকে তাকে বিব্রত ভঙ্গিতে বললেন, সিগারেট ছাড়ার জন্য পান ধরেছি, কিন্তু জর্দার গন্ধ সহ্য হচ্ছে না। আগে 2 প্যাকেট সিগারেট লাগতো, 40 স্টিক। আমি খানিকটা বিস্মিত হচ্ছি। ওসি সাহেবকে মনে হচ্ছে কৈফিয়ত দিচ্ছেন। অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া কোনো আসামিকে কোনো পুলিশ অফিসার কৈফিয়ত দেয় না। আপনার নাম তো হিমু? জি স্যার। হিমালয় থেকে হিমু? জি স্যার। রূপা নামের কাউকে চিনেন? জি স্যার।
ওসি সাহেব আরেকটা পান মুখে দিলেন। যথারীতি নতুন করে হেঁচকে শুরু হলো। তিনি হেঁচকে দিতে দিতে টেলিফোনের বোতাম টিপছেন, এক একবার হেঁচকে দিচ্ছেন, এক একবার বোতাম টিপছেন। তিনি টেলিফোন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, কথা বলুন। কার সঙ্গে কথা বলবো? হ্যালো বললেই বুঝতে পারবেন কার সাথে কথা বলছেন। বলুন বলুন, হ্যালো বলুন। হ্যালো। কেমন আছো? ভালো। কতদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে জানো? 3 বছর? না, 2 বছর 4 মাস। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ধরতে পারিনি। শেষে বাধ্য হয়ে ঢাকার সব কটা থানায় বলে রেখেছি হিমু নামের একজন পুলিশের হাতে ধরা খেয়ে থানায় আসবে। তখন যেন আমার সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেওয়া হয়। এবার কি কারণে অ্যারেস্ট হয়েছে? পুলিশের সিআইডি পরিচয় দিয়ে ধরা খেয়েছি। এখন তোমাকে পুলিশ আসতে হচ্ছে? একে কি বলে জানো? একে বলে একই অঙ্গে কত রূপ। প্লিজ হেয়ালি না, স্বাভাবিকভাবে কথা বলো। সাধারণ একটা কথা তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, সাধারণ কথা বলছি। রান্নার একটা রেসিপি বলি। রক্তের পুডিং কিভাবে বানাতে হয় জানো? প্রথমে 1 গামলা রক্ত নেবে, তারপর... হিমু, কেন এরকম করছো? সরি। তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। বলো শুনি। টেলিফোনে বলবো না, তুমি আমার সামনে বসবে, তারপর বলবো। সারপ্রাইজ পাওয়ার পর তোমার মুখে কি অবস্থা হয় দেখবো। পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পর সরাসরি আমার কাছে আসবে, ঠিক আছে? না, বলো আমি আসবো। আমি আসবো। গুড বাই। এখন বলো, আমি আজ যে শাড়িটা পরে আছি তার রং কি? গোলাপি। আশ্চর্য তো, গোলাপি আমার পছন্দের রং না। আজই কি মনে করে যেন পরেছি। কিভাবে বললে? ওসি সাহেব গোলাপি রঙের শার্ট পরেছেন, সেই থেকে মনে হলো তুমিও গোলাপি রং পরেছো। ওসি সাহেবের শার্টের সঙ্গে আমার শাড়ির রঙের কি সম্পর্ক? আমি জবাব না দিয়ে টেলিফোন রেখে দিলাম। হ্যালো হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ, আমি মীরা। আপনি কে আমি বুঝতে পারছি। আপনি টুটুল, আসল জন না নকল জন। ওই দিন খট করে টেলিফোন রেখে দিলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম, লাইন কেটে গেল। তাহলে আবার করলেন না কেন? টাকা ছিল না। টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান থেকে টেলিফোন করি, 2টা টাকা পকেটে নিয়ে যাই। আরেকবার করতে হলে আরো 2 টাকা লাগবে, বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে টাকা আছে তো? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবাকে তো চেনেন না, খুব রাগী মানুষ। তিনি প্রথমেই আমাদের দুজনকে বকাঝকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেওয়ার জন্য। তারপর, আচ্ছা আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ শুনছি। তারপর বাবা গাড়ি বের করে থানায় গেলেন, ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফেললেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তার উপর কবি। আমি কবি? হ্যাঁ, আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেটাও নিয়ে এসেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা? বলবো, আমার কিন্তু মুখস্থ। কবিতাটার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা। কবিতাটা বলো। অতন্দ্রিলা, ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোনো, সৌর তারা ছাওয়া এই বিছানায়, সূক্ষ্ম জাল রাত্রির মশারি, কত দীর্ঘ দুজনার গেল সারাদিন আলাদা নিঃশ্বাসে, এতক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই, কি আশ্চর্য দুজনে দুজনা। অতন্দ্রিলা, হঠাৎ কখন শুভ্র বিছানার পরে জোছনা, দেখি তুমি নেই। কি বলতে পারলাম? হ্যাঁ পারলে। তোমার স্মৃতিশক্তি ভালো, তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই। কেন? এটা কি ভালো কবিতা না? অবশ্যই ভালো, তবে আমার লেখা না, অমিয় চক্রবর্তীর। আপনার নোটবইয়ের সব কবিতাই কি অন্যের? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলি আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয়নি, তখন সেটা নোটবুকে টুকে রাখি। হঠাৎ ঘুম ভাঙল ভোর রাতে। লঞ্চ চলছে, কখন যাত্রী উঠল কখন লঞ্চ ছাড়লো কে জানে। হুহু বাতাসে রীতিমতো শীত ধরে গেছে। আকাশে থালার মতো বড় চাঁদ, নদীর দুপাশে গাছপালা
চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে এরা সবাই জেগে আছে। উথাল পাথাল জ্যোৎস্নায় গাছপালা ঘুমোতে পারে না, ঘুমিয়ে পড়ে মানুষ। আমার চোখে ঘুম জড়িয়ে আসছে। চাদর নিয়ে সারা শরীর ঢেকে চাঁদের আলো থেকে নিজেকে আলাদা করে আমি আবার ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। বারবারই মনে হচ্ছে একটা ছোট ভুল করা হয়েছে। ঢাকা ছাড়ার আগে রূপার সঙ্গে দেখা করে আসার দরকার ছিল। ঢাকার বাইরে যতবারই যাই এই কাজটা করি, এইবারই শুধু দেখা করা হলো না। মানুষের টেলিপ্যাথিক ক্ষমতা থাকলে চমৎকার হতো। লঞ্চের ছাদ থেকে রূপার সঙ্গে কথাবার্তা শুরু করা যেত। হ্যালো রূপা। হিমু, তুমি কোথায় এখন? লঞ্চের ছাদে। লঞ্চের ছাদে মানে? লঞ্চে করে যাচ্ছ কোথায়? জানি না। কি পাগলের মতো কথা বলছো? তুমি লঞ্চে করে যাচ্ছ আর তুমি জানো না কোথায় যাচ্ছ? আমরা কে কোথায় যাচ্ছি কেউই তো জানি না। আবার ফিলোসফি শুরু করলে? শোনো দার্শনিক, এগুলি নিতান্ত নিম্ন শ্রেণীর ফিলোসফি। 5000 বছর ধরে কপচানো। সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? জানি না। জানো না? না। জগতের পরম সত্য কি জানো রূপা? জগতের পরম সত্য হচ্ছে জানি না। আই ডোন্ট নো। এই ফিলোসফিটা কেমন লাগলো? ঘুম এসে যাচ্ছে। কাল্পনিক কথাবার্তা আজকের মতো থাক। লঞ্চটা বড্ড দুলছে, রেলিং দেয়া নেই, গড়িয়ে পড়ে না গেলেই হয়। হিমু হুমায়ুন আহমেদের প্রিয় চরিত্রের একটি। যখন হুমায়ুন আহমেদ হিমুকে নিয়ে কিছু লেখেন, নিজেকে তার হিমু মনে হয়।